আফগানিস্তানের সাথে এই জয়ের পর বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য নির্ধারণ করবে এখন শ্রীলঙ্কা। বাংলাদেশ বর্তমানে যে সমীকরণে আছে, এই সমীকরণে শ্রীলঙ্কা যদি পরের ম্যাচে আফগানিস্তানকে না হারাতে পারে, বাংলাদেশের আজকের জয় পুরোপুরি বৃথা। এবং এর কারণ হচ্ছে বাংলাদেশের রান রেট। বাংলাদেশের সামনে আজকে যে সমীকরণটা ছিল তা হচ্ছে, বাংলাদেশ যদি আফগানিস্তানকে 100 রানের ব্যবধানে হারাতে পারত, অথবা একটা 120 থেকে 130 রানের টার্গেট নিয়ে যদি 14 থেকে 13 ওভারের মধ্যে চেস করতে পারত, সেই ক্ষেত্রে বাংলাদেশের রান রেটটা শ্রীলঙ্কার সমান বা তার চেয়ে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। তবে বাংলাদেশ আজকে যেভাবে ম্যাচ জিতেছে, এইভাবে ম্যাচ জিতে পরবর্তীতে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে জিতে যায়, তখন বাংলাদেশের আর কোনো সুযোগ নেই সুপার ফোরে খেলার। যাই হোক, বাংলাদেশের আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, বাংলাদেশ আজকের ম্যাচে টিম ওয়ার্ক করছে। ব্যাটিং এ আমরা যতটুকু স্টার্টিং যেভাবে পাইছিলাম, ফিনিশিংটা ঠিক সেভাবে পাইনি। সাইফ এবং তানজিদ তামিম যে পাওয়ার স্টার্টিংটা দিয়েছিল, 10 ওভারে বাংলাদেশের রান ছিল 82 কি 84। এরপরে 10 ওভারে বাংলাদেশ খুব একটা ভালো রান করতে পারেনি। পরের 10 ওভারে বাংলাদেশের রান এসেছে মাত্র 64, এবং শেষ 5 ওভারে বাংলাদেশ রান করেছে মাত্র 45। মূলত বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, আজকের স্কোরটা 170 থেকে 200 কাছাকাছি একটা স্কোর হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ, আমরা যেটা নিয়ে কথা হচ্ছিল যে পাওয়ার হিটিং, কিছুদিন আগে পাওয়ার হিটিং কোচ আসার পরে বাংলাদেশের অনেক আলোচনা হয়েছে যেটি নিয়ে, বাংলাদেশ পাওয়ার হিটিংটা কতটা আসলে বৃদ্ধি করতে পারছে। মূলত এই এশিয়া কাপেই অনেকটা সেটা খোলাসা হয়ে গেছে। আসলে পাওয়ার হিটিংটা মূলত বাংলাদেশের মাটিতে করেছে, এর বাইরে আমরা এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশের পাওয়ার হিটিং এর তেমন ঝলক দেখতে পাইনি। শেষের দিকে শামীম পাটোয়ারি এবং জাকির আলীর থেকে একটা এক্সপেকটেশন থাকলেও, তারা গত ম্যাচে ভালো খেললেও এই ম্যাচে খুব একটা পাওয়ার হিটিং করতে পারেননি। বিশেষ করে জাকির আলী, তিনি অনেকগুলো বল খেললেও ঠিক মতো কানেক্ট করতে পারেননি। এই সমস্যাটি আমরা গত ম্যাচেও দেখছি শ্রীলঙ্কার বিপক্ষে। মূলত তিনি ব্যাকফুট ছাড়া সামনের যে বলগুলা, সেই বলগুলা খুব একটা ভালো করে ফেস করতে পারতেছেন না, ব্যাটে বলে কানেক্ট করতে পারতেছেন না। তবে একটা ভালো বিষয়, যে দুইটা পরিবর্তন করা হয়েছিল আজকে, মূলত সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান, তারা দুজনই ভালো ইম্প্যাক্ট আসছে। তবে সাইফ হাসানকে দিয়ে বল করানোর যে বিষয়টা, তার কারণ হচ্ছে আজকে বাংলাদেশ একজন বোলার কম নিয়ে খেলেছে। এই কারণে মূলত সাইফকে দিয়ে লিটন বোলিং করাতে বাধ্য হয়েছে, সে 6 খাওয়ার পরেও। তাছাড়া আমাদের বাকি যে বোলিং ডিপার্টমেন্ট, তারা ছিল আজকে দুর্দান্ত। বিশেষ করে মুস্তাফিজুর রহমান, তাকে নিয়ে আসলে বিশেষভাবে কিছু বলার নেই। তার মতো পেসার বাংলাদেশে আর কেউ আসে বইলা আমার মনে হয় না, এবং আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। যখন উইকেট প্রয়োজন, যখন বল ডট দিতে হবে, ঠিক তখনই কাজটি করে দেন মুস্তাফিজুর রহমান। বলতে গেলে মুস্তাফিজুর রহমানের কারণেই মূলত আজকে অনেকটা চাপে পড়েছিল আফগান ব্যাটাররা। তবে আরেকজনের কথা না বললেও নয়, সে হচ্ছে নাসুম আহমেদ। দীর্ঘদিন পরে জাতীয় দলে ব্যাক করেছেন, প্রথম বলেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন। মূলত বাংলাদেশের মোমেন্টামটা কিন্তু তিনি এনে দিয়েছিলেন, এবং তার বোলিং ফিগারটা যদি আপনি দেখেন, ইকোনমিক্যাল এবং খুবই কন্ট্রোল ছিল। এবং বাংলাদেশের ক্ষেত্রে সেই একই অবস্থা। আমরা আজকেও আমাদের বোলিং ইউনিটের উপরে বেস করেই ম্যাচটা জিতছি। ব্যাটিং এ আমরা যে ধরনের এক্সপেকটেশন করছিলাম, সেই ধরনের ব্যাটিং কিন্তু আমরা আমাদের ফিনিশারদের থেকে দেখতে পাইনি। আমাদের একটি সমস্যা, আমাদের যেদিন টপ অর্ডার ভালো করে, সেদিন আমাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের কিছু একটা হয়ে যায়, অথবা যেদিন আমাদের টপ অর্ডার কোলাপস করে, সেদিন আমাদের মিডল অর্ডার হাল ধরে। এই ধরনের ব্যাটিং এ আপনি আফগানিস্তানকে হারাইতে পারবেন, তবে সুপার ফোরে পাকিস্তান, ইন্ডিয়ার মতো দলের সাথে কতটা স্ট্রাগল করবে আমাদের এই ব্যাটসম্যানরা, তা খুবই স্পষ্ট। তাই আমাদের ব্যাটিং ইউনিটে আরো অনেকটাই গুরুত্ব দিতে হবে। এবং বাংলাদেশ এই এশিয়া কাপ থেকে যদি বিদায়ও নেয়, সেই ক্ষেত্রে আমার মতে বাংলাদেশের খুবই গুরুত্ব দেওয়া উচিত। আমরা কেন আইসিসি ইভেন্টে ম্যাচ জিততে পারি না, বড় দলগুলোর বিপক্ষে আমরা কেন আইসিসি ইভেন্টে এতটা স্ট্রাগল করি। আমরা হোম সিরিজ এবং অ্যাওয়ে সিরিজে যেভাবে খেলি, আমরা কেন সেভাবে আইসিসি ইভেন্টে খেলতে পারি না। এগুলো নিয়ে আমার মতে বাংলাদেশের এখন থেকেই ভাবা উচিত, যেন 2027 বিশ্বকাপে এসব নিয়ে তখন আর কথা না বলতে হয়, এবং পরিপূর্ণ একটি টিম গঠন করা উচিত।